This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে রিজিনালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাবস্ক্রাইবার 3 লক্ষ পার করে গিয়েছে, অর্থাৎ আপকি বার 3 লাখ পার। আপনাদের সকলের শুভেচ্ছা দোয়া ভালোবাসায় এনকে ডিজিটাল 3 লাখ পার করলো। আমাদের পরবর্তী টার্গেট 5 লাখ। এই 5 লাখ যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যারা আত্মীয় পরিজন যারা আছেন পরিচিত প্রত্যেককে বলুন যে এনকে ডিজিটাল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে, বেল আইকনটা ক্লিক করে এবং অল বাটনে ক্লিক করে যাতে আমাদের অনুষ্ঠান নিয়মিত তারা দেখতে পান, সেই অনুরোধটাও আপনারা করুন। চলে আসছি আজকের অনুষ্ঠানে। দেখুন, অধিকারী গড় কিন্তু এখন গড়গড় হয়ে গেছে। অধিকারী গড় বলে আর কিছু নেই। অধিকারী গড় ভেঙে এখন গড়াগড়ি খাচ্ছে। এই কারণে বলছি যে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, এই এক পরিবারের 4 জন মিলে যে অধিকারী গড় তৈরি করেছিলেন, সাম্রাজ্য তৈরি করেছিলেন পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল এই অঞ্চলে, যে তাদের কথা ছাড়া গাছের পাতাও নড়ত না, সেই গাছের পাতা নড়া তো ছেড়ে দিন, তাদের কথায় আর কেউ কিন্তু কর্ণপাত করছেন না। তাদের সমস্ত পদক্ষেপ কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কি করে আমরা কিন্তু পর্যায়ক্রমে বলবো, শুধু আজকের অনুষ্ঠান না, পরপর বেশ কয়েকটি আসন ধরে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব যে অধিকারী গড় কেন গড়গড় হয়েছে। আপনাদেরকে বলি প্রথমে, এই যে শুভেন্দু অধিকারী বা তার বাবা শিশির অধিকারী, শিশির অধিকারী কংগ্রেস ঘরানার লোক, কংগ্রেস করেছেন, তারপরে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করলেন, তারপরে তিনি বিজেপিতে গেলেন। অর্থাৎ এনাদের পারিবারিক ঐতিহ্য হচ্ছে দল বদল করে সুযোগ সুবিধে নেওয়া। এটা ওনাদের পারিবারিক ঐতিহ্য। যখন দেখলেন কংগ্রেস করে খুব একটা সুবিধে হবে না, তিনি ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। যখন দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার ছেলের পিঠ বাঁচানো যাবে না, তিনি চলে গেলেন বিজেপিতে। এটা শিশির অধিকারীর ক্যারেক্টার। শুভেন্দু অধিকারী তথৈবচ। শোনা যায় তিনি কিরণময় নন্দের সাথে পার্টি করতেন, সমাজবাদী পার্টি, শোনা যায়, এটার তথ্য এখনো পাইনি আমরা। তারপরে তিনি কংগ্রেস করতে শুরু করলেন, তারপরে তিনি তৃণমূল করলেন, তারপরে তিনি বিজেপি হলেন। তো এইভাবে দল বদল করা এই অধিকারী পরিবারের একটা ক্যারেক্টার, এটা তো আমরা দেখেছি। দল বদল করা কেন? আদর্শগতভাবে দেখুন, যারা গান্ধীর আদর্শ মানে তারা গডসেকে কখনো শিরোধার্য করবেন না, এটা খুব স্বাভাবিক। আবার যারা গডসের জয়ধ্বনি দেয় তারা গান্ধীকে মানবেন না, এটাই স্বাভাবিক। তাহলে গান্ধী থেকে গডসে যায় কেন লোক? কোট আনকোট বলছি, ধান্দাবাজি, পিঠ বাঁচানো, অর্থ বাঁচানো। যে অর্থ তারা বেআইনিভাবে রোজগার করেন, গান্ধী থেকে গডসেতে গেলে সেই অর্থ অনেকটা বেঁচে যায়। আমরা দেখেছি এটা। কারণ বিজেপিতে গেলে সব ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয় না, এমনকি পুলিশ এফআইআর করতে পারে না, আদালতের এক শ্রেণীর বিচারপতির নির্দেশে তাদেরকে রক্ষা কবচ দেওয়া হয়, ফলে তাদের বিরুদ্ধে তদন্তও করতে পারে না। কিন্তু বহু ঘটনা এই গত নির্বাচনকে কেন্দ্র করে সামনে এলো। দেবাংশু ভট্টাচার্য, কত বয়স হবে? 26-27 বছর বয়স। একটি বাচ্চা ছেলের কাছে নাস্তানাবুদ হয়ে গেলেন শুভেন্দু অধিকারী তমলুক কেন্দ্রে। আর উত্তম বাড়ি, তিনিও অনেক জুনিয়র, তার কাছেও কিন্তু কাঁথি কেন্দ্রে নাস্তানাবুদ হয়ে গেলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সব প্ল্যান ভেস্তে গেল। কিভাবে সেটা তো আজকে বলবোই। তবে ঘাটালে কিভাবে তিনি ঘেটে ঘ করে দিয়েছেন হিরণ তথা শুভেন্দু অধিকারী তথা বিজেপি দলকে, সেটাও বলবো। মেদিনীপুরেও বলবো, ঝাড়গ্রামেও বলবো। এই প্রত্যেকটি আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা সময় বিজেপির দখলে চলে যায়। আসন মানে আমি বলছি সংগঠন।
প্রত্যেকটি আসনে সংগঠন চলে যায়। বিজেপির কাছে চলে গেলেও বিজেপি কিন্তু দুর্গ ধরে রাখতে পারেনি। এই যে অধিকারী পরিবারের গড় বলা হয় এই অঞ্চলটাকে, এই ঝাড়গ্রাম, মেদিনীপুরের কাঁথি, তমলুক এবং ঘাটাল আসনটিকে, এই অধিকারী পরিবারের গড় বলে পরিচিত এই অঞ্চলটিতে এখন কিন্তু সব গড়বড়। এখন কিন্তু আর কোনোটাই অধিকারী পরিবারের কথায় চলছে না। দেখুন, মানুষের একটা সহ্যের সীমা থাকে, প্রত্যেক মানুষের। আপনি দল বদল করছেন, আদর্শ বদল করছেন, জানি না আদর্শ বদল হয় কিনা, কারণ দল বদল করতে পারেন মানুষ, কিন্তু আদর্শ বদল কতটা করতে পারেন সে সম্বন্ধে আমার খানিকটা সন্দেহ জাগে। যে আদর্শ ছোটবেলা থেকে লালিত যে আদর্শ, সেই আদর্শ মানুষ কি করে বদলে ফেলে সেটা আমার জানা নেই। তবে যারা দল বদল করেন তারা নিশ্চয়ই বলতে পারবেন। শুভেন্দু অধিকারীদের এরা পিসি, ভাইপো, পরিবারতন্ত্র নিয়ে অনেক কথা বলেন, অথচ একই পরিবারে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, এরা চারজন রাজনৈতিক ক্ষমতা কিন্তু ভোগ করে আসছেন বহুদিন ধরে, বহুকাল ধরে ভোগ করে আসছেন। এবং তাদের মুখেই কিন্তু শোনা যায় পিসি ভাইপোর পারিবারিক পরিবারতন্ত্রের কথা। অর্থাৎ চোরের মায়ের বড় গলা বলে না, শুভেন্দু অধিকারীদের কিন্তু বড় গলাই আমরা শুনে এসেছি। মানুষ কিন্তু এই অধিকারী পরিবারের বশ্যতা স্বীকার করতে চাইছেন না। এখন বহু মানুষ অধিকারী পরিবার থেকে ছিটকে বেরিয়ে এসেছেন। কেনই বা হবে না বলুন তো? সেখানে কি আর কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই? একই পরিবার থেকে সবাই রাজনৈতিক ক্ষমতা ভোগ করবে? বিজেপির অন্দরে কথা উঠেছে যে কাঁথি কেন্দ্রে কেন সৌমেন্দু অধিকারীকে দেওয়া হলো? সেখানে কি আর কোনো বিজেপি নেতৃত্ব ছিল না? একটা বড় চওড়া ফাটল হয়ে গিয়েছে, শুভেন্দু অধিকারী ধরতেই পারেননি। আর দিব্যেন্দু অধিকারীর জায়গায় তিনি দাঁড় করালেন কাকে? অভিজিৎ গাঙ্গুলিকে। তিনিও তার বশংবদ। তিনি শুভেন্দু অধিকারীকে কোনো অপরাধী দেখেন না, নারদায় টাকা নেওয়াটাও নাকি কোনো অপরাধ না, এসব তিনি বলেন বটে। তো এইসব বলে তিনি শুভেন্দু অধিকারীকে তাঁর ভগবান বানিয়েছে, ভগবানেরও ভগবান বানিয়েছেন তিনি। সেটা তার ব্যাপার, তিনি কাকে ভগবান বানাবেন না বানাবেন তার ব্যাপার। কিন্তু এই ভগবান, যে ভগবান বানালেন আরো একজনকে, সেই ওপরওয়ালা ভগবান নিচওয়ালা ভগবানকে কি রক্ষা করতে পারলো? না, পারলো না। তমলুকে দেবাংশুর মতন তথাকথিত বিভিন্ন নেতাদের কথায় বাচ্চা ছেলে, আমি বলবো এত বড় পরিপক্ক রাজনীতিবিদ মানে ভারতবর্ষের জন্য সম্পদ হয়ে উঠতে চলেছে। কিভাবে? আসুন সেটাই বলবো, তবে ছোট্ট একটা বিরতির পর। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। দেবাংশু কি করে কুপকাত করলো শুভেন্দু অধিকারীর সব প্ল্যানকে, আজ সেটা বলবো। আমরা প্রথম থেকেই তমলুক কেন্দ্রের ওপর বিশেষ নজর রেখেছিলাম। আমি অন্তত বার 4 গিয়েছি তমলুকে, এমনকি গত নির্বাচনের দিনও আমি সারা দিন তমলুক কেন্দ্রে ছিলাম। আমি কিন্তু সবটাই নজর করেছি এবং নজর করে আসছি দীর্ঘদিন ধরে। যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে তার আগে থেকেই কিন্তু তমলুকে যাতায়াত শুরু করেছিলাম একটাই কারণে, শুনতে পাচ্ছিলাম অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াচ্ছেন এবং তার অবস্থানটা কি হচ্ছে তমলুকে সেটা নজর রেখেছিলাম। দেখুন, পশ্চিমবাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়, এটা আমরা সকলেই জানি, আমরা বারবার বলেছি। পশ্চিমবাংলায় ভোট করাতে হয়। এই ভোট করানোটা একটা বিরাট আর্ট। সিপিআইএম এর সময় থেকে এই ভোট করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সকলেই এই ভোট করানোর নতুন নতুন টেকনিক শুরু করেছে। ভোট করানো মানে কি? ভোটারদেরকে বাড়ি থেকে এনে ভোটমুখী করা। এছাড়াও রয়েছে রিগিং, ছাপ্পা, সায়েন্টিফিক রিগিং, এরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে ভোট করানোর। যে দলের সংগঠন যেখানে যত শক্তিশালী, সেই দলের ভোট মেশিনারি ততটাই কার্যকর হয় সেখানে। দেবাংশু ভট্টাচার্য বেশ খানিকটা পিছিয়ে থেকে শুরু করেছিলেন, কারণ অভিজিৎ গাঙ্গুলি তিনি আদালতের আঙিনা ছেড়ে বিচারপতির জ্যাকেট জার্সি খুলে তিনি রাজনীতির ময়দানে নেমেছেন।
সেটা যেমন সর্বভারতীয় খবর হলো। নেমে তিনি তমলুকের মতন আসনে দাঁড়াচ্ছেন, যেখানে শুভেন্দুর ছত্র ছায়ায় তিনি জিতে যাবেন বলে মনে করেছেন। তারপর এসবগুলো তো ন্যাশনাল মিডিয়ায় খবর হলো, সারা দেশে খবর হলো। কারণ বিচারপতির পদ থেকে পদত্যাগ করে সরাসরি কোনো রাজনৈতিক দলের টিকিট নেওয়া এর আগে সম্ভবত ভারতবাসী দেখেনি। বিচারপতি থেকে রিটায়ারমেন্টের পর অনেকেই গেছেন, রাজনীতিতে করেওছেন, কিন্তু বিচারপতির পদ থেকে তড়িঘড়ি অবসর নিয়ে রাজনীতিতে নেমে যাওয়া এটা বোধহয় সর্বপ্রথম। যারা পশ্চিমবাংলা বা বাংলা বা দেশের রাজনীতি নিয়ে পর্যালোচনা করেন তারা আরো ভালো বলতে পারবেন। যাই হোক, তার একটা বিরাট উচ্চতা তৈরি হয়েছিল, তাকে ভগবানের মর্যাদা দিয়েছিল কেউ কেউ, এবং তিনি এমন একটা মসিহা হয়ে দাঁড়িয়েছিলেন, ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস সরকারের কাছে। তৃণমূল কংগ্রেস সরকার যা করছে তাতেই তিনি কিন্তু তার মন্তব্য করেছেন, পর্যবেক্ষণ দিয়েছেন, বাধা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন, বেশ করেছেন, এটাই তো হওয়া উচিত। কিন্তু তিনি যেই মুহূর্তে বিজেপিতে চলে গেলেন, যে বামপন্থী সমর্থকরা তাকে ভগবান বানিয়েছিল তারাই কিন্তু শয়তান বলতে শুরু করলেন। তারপর কি হলো সেই ভগবানের? ভগবান ধৈর্যচ্যুতি ঘটল দেবাংশুর নাম ঘোষণা হতে। তিনি কিন্তু প্রথমে ব্যাটিংটা ভালোই শুরু করেছিলেন, তারপর তিনি কিন্তু সেই পেশেন্স বা ধৈর্যটা ধরে রাখতে পারলেন না। দেবাংশু অল্প বয়সী ছেলে এবং অত্যন্ত মানে কি বলবো, মানুষের সাথে তাড়াতাড়ি মিশে যেতে পারেন, এরকম একটা তার গুণ রয়েছে। তিনি তমলুক কেন্দ্রটা চষে বেড়ালেন। চষে বেড়ানো বলতে যা বোঝায় তমলুক কেন্দ্রটা তাই করলেন। প্রথম দিকে তমলুকের স্থানীয় কর্মীরা সেভাবে গা ঘামায়নি, কিন্তু যত দিন গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে সভা, নেতাদের ডেকে সভা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর কিন্তু কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের হয়ে বা তৃণমূলের কর্মীরা দেবাংশুর পক্ষে এসে দাঁড়িয়েছে। তবে আমরা যেটা লক্ষ্য করেছি, ভোটের দিন পর্যন্ত তমলুকের বহু নেতৃত্বস্থানীয় তৃণমূলের তারা কিন্তু পথে নামেননি। তারা বিরোধিতাও যেমন করেননি মুখে, পথেও নামেননি বেশ কিছু নেতা। এটা নিশ্চয়ই তৃণমূল খবর রাখবে। কিন্তু যে মাস্টার স্ট্রোকে শুভেন্দু ধরাশায়ী হলেন সেটা এবার বলবো। দেবাংশু বিভিন্ন চ্যানেলেও বলেছে, আমরাও লক্ষ্য করেছি। দেখুন, নন্দীগ্রাম হচ্ছে এপিসেন্টার, ওই অঞ্চলের পূর্ব মেদিনীপুরের রাজনীতির এপিসেন্টার বলবো কেন, আমি বাংলার এপিসেন্টারও বলতে পারি রাজনীতির, নন্দীগ্রাম। এই নন্দীগ্রামেই বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী প্রথমে হেরে যান, ঘোষণা হয়, সমস্ত টেলিভিশন চ্যানেল তা দেখায়, তারপরে লোডশেডিং হয়, সার্ভার বন্ধ করে দেওয়া হয়, তারপর ঘোষণা হয় না শুভেন্দু অধিকারী জিতে গিয়েছেন 1900 কিছু ভোটের মার্জিনে। এই শুভেন্দু অধিকারী বলেছিলেন পিসিকে যদি 50,000 ভোটে না হারাতে পারে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তিনি রাজনীতি ছাড়েননি, 50,000 ভোটে হারাতে তো পারেননি, 2000-এর গণ্ডিও পার করতে পারেননি, তাও লোডশেডিং করে সে বিষয়টা এখনো বিচারাধীন রয়েছে। তাকে পূর্ণ মাত্রায় বিধায়ক বলতে আমাদেরই দ্বিধা, কারণ তিনি এখনো বিচারাধীন বিধায়ক। বিচার কবে শেষ হবে আমরা জানি না, কারণ শুভেন্দু অধিকারীর পক্ষে যে মামলাগুলো সেগুলো দিনের পর দিন ঝুলতে থাকে, আর শুভেন্দু অধিকারীর বিপক্ষে যে মামলাগুলো হয় সেগুলোতে এফআইআর পর্যন্ত করতে দেওয়া হয় না আদালতের এক শ্রেণীর বিচারকের মদতেই বলবো। যাকে শুভেন্দু অধিকারীকে কি করে নাস্তানাবুদ করলেন দেবাংশু। দেখুন, নন্দীগ্রাম হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যেখানে যে কোনো নেতা ঢুকলেই খবর হয়। ভোটের দিনকে আমরা দেখলাম, আমি তো সচক্ষে দেখেছি, দেবাংশু তমলুকের সমস্ত জায়গা ঘুরে বেড়ালেন, কিন্তু নন্দীগ্রামে গেলেন না। উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলি তিনি শুরু করলেন হলদিয়া থেকে, এবং হলদিয়া যেখানে গিয়েছেন সেখানেই তিনি কিন্তু মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। সাধারণ মানুষের, আমি বলছি না তৃণমূল কংগ্রেসের, সাধারণ মানুষ ক্ষোভ দেখিয়েছেন। এই যে সাধারণ মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, এটা কিন্তু সামগ্রিকভাবে ভোটের বাজারে অভিজিৎ গাঙ্গুলির বিপক্ষেই গেছে ভোটের দিন। কারণ মানুষ বুঝতে পারছেন, বাকি অংশের মানুষ বুঝতে পারছেন যে এই মানুষটার আচরণ, এই মানুষটার ঔদ্ধত্য, এই মানুষটার কথাবার্তা ঠিক মেদিনীপুরের মানুষের মতন নন। তিনি অনেকটা উচ্চ স্তরের, উচ্চ কোটির, এলিট ক্লাসের নেতা হয়ে এসছেন।
যিনি সবাইকেই তাচ্ছিল্য করেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, এমনকি টেলিভিশনের অ্যাঙ্কারকে পর্যন্ত অসম্মান করেন। তো এইসব তিনি করেন, এটা মানুষ বুঝতে পেরেছে। উল্টো দিকে নন্দীগ্রামে কিন্তু দেবাংশু ঢুকলেন না, বাকি অংশগুলোতে ঘুরে বেড়ালেন। আর ময়না, বাগচিপাড়া, এইখানটায় এটা হচ্ছে গিয়ে ছাপ্পা রিগিংয়ের এপিসেন্টার। এখানকার বিধায়ক দিনদার নেতৃত্বে, ক্রিকেটার দিনদা, তার নেতৃত্বে এখানে কিন্তু একটা বিশাল বাহিনী তৈরি হয়ে গিয়েছে, যারা এইখানে ত্রাস করে বেড়াচ্ছে, মানুষকে ভোট দিতে বারণ করছে। শুধু তাই না, এখানে ছাপ্পা মেশিনারিটাও ভীষণ সক্রিয়। এইখানটায় এই ছাপ্পাটা কিন্তু আটকে দেওয়া গেল পুলিশ প্রশাসন, সিআরপিএফ, নির্বাচন কমিশনের উদ্যোগে। কারণ আমরা নির্বাচনের আগের দিনই কিন্তু ঘোষণা করেছিলাম যে নন্দীগ্রাম, হলদিয়া একটা অংশ এবং এই ময়না, এই অঞ্চলগুলোতে রিগিং হতে পারে। আমরা আশঙ্কা করেছিলাম, বারবার তমলুকে যাওয়ার সুবাদে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছিলাম। আমরা প্রশাসনকে কিন্তু সতর্কও করেছিলাম, এবং প্রশাসন সকাল 9টা বাজতে না বাজতেই ঝোড়ো ব্যাটিং শুরু করে দেয়। আপনাদেরকে বলি, সকাল 9টা পর্যন্ত যা খবর আপনারা দেখেছেন বহু জায়গা থেকে তৃণমূলের এজেন্টদেরকে তুলে দেওয়া হচ্ছে, তৃণমূলের এজেন্ট বসতে দেওয়া হয়নি। কিন্তু 9টার পরে আর সেরকম কোনো অভিযোগ নেই। বরং 9টার পরে অভিজিৎ গাঙ্গুলিকে বলতে শোনা গেছে যে সিআরপিএফ এর ভূমিকায়, নির্বাচন কমিশনের ভূমিকায় তিনি অসন্তুষ্ট। অর্থাৎ তিনি যেমনটা চেয়েছিলেন তেমন ভাবে হলো না। বিশেষ করে ময়না অঞ্চলে 9টার পর যেভাবে প্রশাসন হস্তক্ষেপ করেছে সেটা কুর্নিশযোগ্য। যদিও রক্তপাত ঘটেছে এই তমলুকেই ভোটের আগের দিন একজন মারা গিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী। এর ফলে তৃণমূল কংগ্রেস কর্মীরা মার খাচ্ছেন, মারা যাচ্ছেন, এটা মানুষ দেখেছে। আর কাদের হাতে যাচ্ছেন এটা তো পরিষ্কার। উল্টো দিকে একজন পারিবারিক মামলা ছিল, সুদের টাকার লেনদেনের ব্যাপার ছিল, এক বিজেপি কর্মীর হাতে আর এক বিজেপি বয়স্কা কর্মী মারা গেছে। সেটাকে রং লাগিয়ে দেওয়া হলো তৃণমূলের ঘাড়ে। পরে দেখা গেল না, সব মিথ্যে। বিজেপি ভার্সেস বিজেপি হয়েছে এবং দুপক্ষই বিজেপি। দেবাংশু করলেন কি, নন্দীগ্রামে গেলেন না। নন্দীগ্রামে গেলে কি হতো? নন্দীগ্রামে আমরা গত বিধানসভায় দেখেছি, নন্দীগ্রাম 2-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে গেলে যে নন্দীগ্রাম অঞ্চলে গন্ডগোল হচ্ছে বা ভোট করতে দেওয়া হচ্ছে না, ছাপ্পা পড়ছে, তিনি যখন সেখানে ছুটে গেলেন, তাকে প্রায় 2 ঘন্টার মতন আটকে দিয়েছিল পুলিশ প্রশাসন, সিআরপিএফ এবং বিজেপি কর্মীরা। তাকে সেখান থেকে বেরোতেই দেয়নি। আহত পা নিয়ে তিনি কিন্তু হুইল চেয়ারেই বসেছিলেন 2 ঘন্টার উপর। এই ছবি আপনারা দেখেওছেন। 2 ঘন্টার নন্দীগ্রামে সমস্ত ফোকাস ছিল, সমস্ত টেলিভিশন মিডিয়া নন্দীগ্রামে পৌঁছে গেল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান করছিলেন, এবং পুলিশ প্রশাসন তটস্থ হয়ে পড়ল মুখ্যমন্ত্রীর সুরক্ষায়। বাকি অঞ্চলগুলো ফাঁকা হয়ে গেল, আর সেখানে পড়ল দেদার ছাপ্পা। এটা দেবাংশু কিন্তু এই তার রাজনৈতিক বুদ্ধিতে ধরে ফেলতে পেরেছে। তিনি নন্দীগ্রামে গেলেনই না ভোটের দিনকে, এবং নন্দীগ্রামে না গিয়ে তিনি কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিলেন। নন্দীগ্রাম থেকে তিনি যে জিতবেন না, লিড পাবেন না নন্দীগ্রাম 2 থেকে, এটা তিনি জানেন ভালো করে। তারপরেও তিনি সেখানে গেলেন না। তিনি সেখানে গেলে ব্লকড হয়ে যেতেন। ব্লকড হয়ে গেলে বাকি যে অঞ্চলগুলো আছে, ধরুন তমলুক আছে, ময়না আছে, হলদিয়া আছে, এরকম বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু রিগিংয়ের চূড়ান্ত হয়ে যেত। কারণ নন্দীগ্রামে তিনি গেলে মিডিয়া সেখানে যেত, পুলিশ প্রশাসনের অ্যাটেনশন সব ওখানে থাকতো, নির্বাচন কমিশনের চোখ থাকতো। ফলে বাকি জায়গাগুলো কিন্তু খোলা পড়ে থাকতো, যেটা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে হয়েছে। তিনি নন্দীগ্রামকে খোলা মাঠে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার ফলে কি হলো, সকাল 10টা পর্যন্ত কিন্তু নন্দীগ্রামে দেদার কিন্তু ভুয়ো ভোট পড়লো। এবং শুধু তাই না, ঘোষণা করা হলো যে তৃণমূলের লোকেরা বাইরে বেরোবেন না, ভোট দিতে যাবেন না, রান্না বান্না করে ঘরে থাকুন। আগের দিন অনেকের ভোটার আইডি কার্ড, আধার কার্ড নিয়ে রাখা হয়েছে, বলা হয়েছে ভোট মিটে গেলে পরের দিন দেওয়া হবে। এইসব ভিডিও আপনারা দেখেছেন, কুণাল ঘোষ নিজে পোস্ট করেছেন। যাকে সেসব আলাদা কথা, কিন্তু নন্দীগ্রামটাকে তিনি খোলা ছেড়ে দিলেন, বাকি অঞ্চলগুলো চষে বেড়ালেন। ফলে নন্দীগ্রামের ওপর যাদের নজর ছিল, ধরুন মিডিয়া ছিল, পুলিশ প্রশাসন ছিল, তারা
চূড়ান্ত ব্যবস্থা নিয়েছিল নন্দীগ্রামে। এই চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার ফলে সকাল 10টার পরে নন্দীগ্রামে আর কিছু করা গেল না। সকাল 10টা বা যারাই ভোট রিগ করে, ছাপ্পা ভোট দেয় বা ভোট লুট করে, বুথ জ্যাম করে, তারা কিন্তু সকালবেলা 12টা পর্যন্ত নর্মাল ভোট হতে দেয়, আমরা দেখেছি। কারণ এই সময়টা সাধারণ মানুষের ভিড় থাকে। এই সময় যারাই গন্ডগোল করতে যাবে তারাই ভিক্টিমাইজ হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে। তাই এই অঞ্চলটাতে কিন্তু তিনি ফাঁকা রাখলেন। 10টার পরে কিন্তু সেখানে পুলিশ প্রশাসন এবং সিআরপিএফ এবং নির্বাচন কমিশন বেশ সক্রিয় হয়ে উঠল। ফলে ছাপ্পা নিশ্চয়ই হয়েছে নন্দীগ্রামে, কিন্তু সেই মাত্রায় হয়নি যে মাত্রা ভেবে রেখেছিলেন বিজেপির নেতৃত্ব। এবং লক্ষণীয় বিষয়, শুভেন্দু অধিকারী ভোট দেওয়ার পর তিনি আর কোথাও বেরোননি। তিনি নিশ্চিন্তে ছিলেন যে তৃণমূল তাদের পাতা ফাঁদে পা দেবে, দেবাংশু সেই পাদে ফা দেবেন। পা দিলেই বাকি অঞ্চলগুলোতে কিন্তু নির্দেশ চলে যাবে, চালাও পানসি বেলঘরিয়া, এটাই হওয়ার ছিল। কিন্তু দেবাংশু অত্যন্ত বুদ্ধিমানি করে নন্দীগ্রামটা ছেড়ে রেখে বাকি অঞ্চলগুলো চষে বেড়ালেন, এবং চষে বেড়ানোর ফলে যে ফল হতে চলেছে সেটা কিন্তু মিরাকেল। আমাদের ধারণা মার্জিন হয়তো খুব বেশি হবে না, কিন্তু নন্দীগ্রামে অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু এইবার ভগবানকে কিন্তু মানে কি বলবো, ভক্তের পায়ের তলায় মিশতে হবে। কারণ নন্দীগ্রামে যেভাবে ভোট হয়েছে, যদি না ইভিএম ট্যাম্পারিং হয়, ভোটের পরে তো বহু জায়গা থেকে বহু খবর পাচ্ছি আমরা, ভোট শতাংশ বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ইভিএম খুঁজে পাওয়া যাচ্ছে। এগুলো যদি না হয়, যদি ইভিএমটাকে আগলে রাখা যায়, তাহলে নিশ্চিতভাবে ধরে রাখুন যে অন্তত 12 থেকে 15,000-এর মার্জিনে দেবাংশু জিতে যেতে পারে, এবং অভিজিৎ গাঙ্গুলি তাকে কিন্তু পরাজয় স্বীকার করে নিতে হবে। এবার মনে হচ্ছে তাই হবে। আমরা রাতের অনুষ্ঠানে আলোচনা করব এইরকমই শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত ঘাটাল কেন্দ্র নিয়ে। দেখা হবে আজ রাত ঠিক 9টায় 8টায়, যেমন আমরা আসি রাত 8টায় ঘাটাল কেন্দ্র নিয়ে বিশেষ আলোচনা করব। সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।